হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা এসবিএস এডুকেশন হাবের তরফে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন পার্ট 3 নিয়ে আজ আলোচনা করব। আমরা এর আগের দুটো ক্লাসে পার্ট 1 এবং পার্ট 2-তে পারমুটেশন সম্পর্কে যাবতীয় বিষয় আমরা আলোচনা করেছি। আমরা কি কি আলোচনা করেছিলাম? আমরা আগের ক্লাসে কি কি শিখেছিলাম? পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বা বিন্যাস সমবায়ের ইতিহাস আমরা শিখেছিলাম পার্ট 1-এ। পারমুটেশন প্রিন্সিপাল অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং আমরা শিখেছিলাম। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন সংক্রান্ত বিভিন্ন প্রবলেম আমরা শিখেছিলাম। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন এবং এই সংক্রান্ত বিভিন্ন প্রবলেম আমরা শিখেছিলাম। বিন্যাস কাকে বলে, ফ্যাক্টোরিয়ালের ধারণা এবং এই সংক্রান্ত বিভিন্ন প্রবলেম, পারমুটেশনের কিছু সমস্যা ও তার সমাধান, এগুলো আমরা আগের ক্লাস দুটোতে কমপ্লিট করেছি। আশা করি পারমুটেশন কম্বিনেশন সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট হয়েছে এবং আমরা যে বিষয়গুলোকে আলোচনা করেছি সেগুলো সবটাই ছিল ডিফারেন্ট থিংসের জন্য, ডিফারেন্ট অবজেক্টের জন্য। যে আমরা বিভিন্ন প্রবলেম, সেই প্রবলেমগুলোকে আমরা আলোচনা করেছিলাম এবং অনেকগুলো প্রবলেম আমরা সলভ করেছিলাম, যেগুলো তোমরা নিশ্চয়ই আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এইবার আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পারমুটেশন ফর এন অ্যালাইক অবজেক্ট, যেখানে এনখানা অবজেক্টের মধ্যে বেশ কিছু অবজেক্ট সদৃশ্য থাকবে। সদৃশ্য বস্তুর ক্ষেত্রে আমরা কিভাবে পারমুটেশনের ক্যালকুলেশন করব সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব। ডিটারমিনেশন of the number of permutation of n things, not all different, taken at a time. সবগুলি ভিন্ন নয় এমন n সংখ্যক বস্তুর সবগুলিকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয়। আমরা এর আগের বার কি করেছিলাম? n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে যে বিন্যাস আমরা করেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম এনপিআর। কিন্তু এখন যদি তার মধ্যে কিছু কিছু বস্তু সদৃশ্য থাকে, কিছু কিছু বস্তু যদি সদৃশ্য থাকে, তখন আমরা কি করে পারমুটেশন বা বিন্যাস সংখ্যাটা নির্ণয় করব সেটা এখন আমাদের শেখার বিষয়। তোমরা এটা মন দিয়ে বোঝার চেষ্টা করো। মনে করো n সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে p সংখ্যক বস্তু এক প্রকারে সদৃশ্য, এনটার মধ্যে, এনখানা বস্তুর মধ্যে পি খানা বস্তু একই রকমের। কিউ সংখ্যক বস্তু দ্বিতীয় প্রকারে সদৃশ্য, তাহলে পি সংখ্যক বস্তু এক রকমের সদৃশ্য, কিউ সংখ্যক বস্তু দ্বিতীয় প্রকারের সদৃশ্য, আর সংখ্যক বস্তু তৃতীয় রকমের সদৃশ্য।
এবং বাকি বস্তুগুলি বিভিন্ন, এবং বাকি বস্তুগুলি বিভিন্ন। এখন আমাদের কাছে প্রবলেম হচ্ছে n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক বস্তু, p সংখ্যক বস্তু একই রকমের সদৃশ্য, q সংখ্যক বস্তু আর এক রকমের দ্বিতীয় রকমের সদৃশ্য, r সংখ্যক বস্তু তৃতীয় রকমের সদৃশ্য। তাহলে আমাদের বিন্যাস সংখ্যাটা কেমন হবে, কিভাবে সেটা আমরা নির্ণয় করব, সেটা আমাদের এখন আলোচনার বিষয়। আচ্ছা, মনে করো এইরকম ভাবে বিন্যাস করলে বিন্যাস সংখ্যা হবে x। ধরি বিন্যাস সংখ্যা হবে x, মানে x সংখ্যক বিন্যাস পাওয়া যাবে বলে মনে করি, ধরে নিচ্ছি আমরা এই বিন্যাস থেকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে x সংখ্যক বিন্যাস পেলাম তার প্রতিটাতে এই p সংখ্যক বস্তু বসেছে, p সংখ্যক বস্তু আছে, p সংখ্যক যে অভিন্ন বস্তু তারা তো রয়েছে কোনো একটা জায়গায়, x সংখ্যক জায়গায় আছে। তাহলে ওই x সংখ্যক জায়গায় p সংখ্যক অভিন্ন বস্তু তাদের কিন্তু একটাই বিন্যাস হয়েছে, কেননা তারা তো অভিন্ন, এটা জায়গায় এটা, ওটা জায়গায় ওটা, ওটা জায়গায় এটা সাজালে পরে ব্যাপারটা একই থাকে। কিন্তু এবার তুমি ভাবো যদি তারা অভিন্ন না হয়ে ভিন্ন হতো, যদি অভিন্ন না হয়ে ভিন্ন হতো তবে কি হতো? তবে ওই p সংখ্যক বস্তু নিজেদের মধ্যে আবার ফ্যাক্টোরিয়াল p প্রকারে বিন্যাস করত, এই x এর মধ্যে সেটা করেনি, কেননা ওটা অভিন্ন। ব্যাপারটা বুঝতে পেরেছ? অভিন্ন যদি হয়, ধরো 5টা লাল আপেল আছে, 5টা একই সাইজের আপেল আছে, এই আপেলগুলো ওই বিন্যাসের মধ্যে যে জায়গায় আছে সেগুলোর মধ্যে যদি স্থান পরিবর্তন করা হয় তাহলে কি সজ্জার কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে x এর মধ্যে ওই p সংখ্যক বস্তুর সজ্জা একটাই আছে, কিন্তু ওই p সংখ্যক বস্তু যদি অভিন্ন না হয়ে বিভিন্ন হতো তাহলে কি হতো? তাহলে ওদের মধ্যে ফ্যাক্টোরিয়াল p প্রকারে বিন্যাস হতো। তবে ধরে নিচ্ছি যে p সংখ্যক বস্তু অভিন্ন ছিল না, ভিন্ন ছিল, বিভিন্ন ছিল, তাহলে ওরা নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল p প্রকারে আবার বিন্যাস করত। তাহলে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হতো x ইন্টু ফ্যাক্টোরিয়াল p হতো। যদি তারা বিভিন্ন হতো তাহলে x ইন্টু ফ্যাক্টোরিয়াল p হতো। ব্যাপারটা বুঝতে পারলে কি? বুঝতে পেরেছি? মানে আমি x কে ধরেছি এইটার বিন্যাস সংখ্যা, x কে ধরেছি এইটার বিন্যাস সংখ্যা। তাহলে এইটার বিন্যাস সংখ্যা যদি হয়, এর মধ্যে p সংখ্যক অভিন্ন বস্তু আছে, অভিন্ন বস্তু যখন আছে তখন সেখানে বিন্যাস একটাই হয়েছে, কেননা ওই 5টা আপেল জায়গা পরিবর্তন করলেও সজ্জার কোনো পরিবর্তন হয় না। এবার আমি বলছি যে মনে করো ওই p সংখ্যক বস্তু অভিন্ন ছিল না, বিভিন্ন ছিল। যদি বিভিন্ন থাকে তাহলে কি হবে? তাহলে তারা নিজেদের মধ্যে পারমুটেট করবে ফ্যাক্টোরিয়াল p প্রকারে, এবং সেক্ষেত্রে আমাদের ওটা যদি অভিন্ন না হয়ে বিভিন্ন হতো তাহলে x ইন্টু ফ্যাক্টোরিয়াল p সংখ্যক বিন্যাস আমরা পেতাম। হয়ে গেল। এর প্রত্যেক প্রকারের জন্য ওই q সংখ্যক দ্বিতীয় প্রকারের বস্তু যেটা অভিন্ন ছিল সেও তো একটাই বিন্যাস করেছে, কেননা যেহেতু অভিন্ন সুতরাং ওকে ডরালে চড়ালে সরালে কিছু যাবে আসবে না। এবার মনে করো ওই q সংখ্যক বস্তু যদি বিভিন্ন হতো, ওই q সংখ্যক বস্তু যদি বিভিন্ন হতো তাহলে কি হতো? ওই q সংখ্যক বস্তু যদি বিভিন্ন হতো তারা নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল q প্রকারে বিন্যস্ত হতো, তাহলে x ইন্টু ফ্যাক্টোরিয়াল p এর সাথে ইন্টু ফ্যাক্টোরিয়াল q হতো। একইভাবে r সংখ্যক বস্তু যদি অভিন্ন না হয়ে বিভিন্ন হতো তাহলে পরে তাদের মধ্যে আবার ফ্যাক্টোরিয়াল r প্রকারে বিন্যাস হতো। তাহলে আমি আলোচনার মাধ্যমে কি ঠিক করলাম? প্রথমে বলেছিলাম p সংখ্যক এক ধরনের অভিন্ন, q সংখ্যক দ্বিতীয় ধরনের অভিন্ন, r সংখ্যক তৃতীয় ধরনের অভিন্ন,
তাহলে বিন্যাস সংখ্যা হবে এক্স। যদি তারা বিভিন্ন না হয়ে, অভিন্ন না হয়ে বিভিন্নই হয় সবাই, পিটাও বিভিন্ন, কিউটাও বিভিন্ন, আরটাও বিভিন্ন, তাহলে এইটা হবে বিন্যাস। এইটা হবে বিন্যাস এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। কিন্তু আমরা কি জানি, এখন আমি আলোচনায় নিয়ে এসেছি পি কিউ আর নেই, সবাই বিভিন্ন, তার মানে এন সংখ্যক বিভিন্ন বস্তু। তাহলে এই এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে যদি আমি একযোগে আর সংখ্যক বিভিন্ন বস্তু দিই, যদি আমি আর সংখ্যক এন সংখ্যক বিভিন্ন বস্তু, সবগুলি তো এন সংখ্যক বিভিন্ন বস্তু নিই, তাহলে তার বিন্যাস সংখ্যা কি? এন সংখ্যক অভিন্ন বস্তুর সবগুলো একযোগে দিয়ে বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল এন। ফ্যাক্টোরিয়াল এন, এন সংখ্যক বিভিন্ন বস্তুর একযোগে দিয়ে বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল এন। আর আলোচনার মাধ্যমে আমি যে ফিগারটা এসেছি এটাও তো তাই, এন সংখ্যক বিভিন্ন বস্তু করে দিয়েছিলাম, বিভিন্ন বস্তুর বিন্যাস সংখ্যা হচ্ছে এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। তাহলে এই দুটো সমান, এই দুটো সমান, ঠিক? যদি তাই হয় তাহলে এক্স এর মান কি হবে? এক্স ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, কি বুঝলাম? এটাই হলো ফর্মুলা, এটাই হলো ফর্মুলা যে যখন এন সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক এক প্রকারের সদৃশ্য থাকবে, কিউ সংখ্যক দ্বিতীয় প্রকারের সদৃশ্য থাকবে, আর সংখ্যক তৃতীয় প্রকারের সদৃশ্য থাকবে, তখন বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। মাইন্ডেড, মুখস্থ করো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক অনেক আসবে, বোঝা গেছে? নেক্সট, এইবার যেটা আমরা শিখলাম, যে ফর্মুলাটা আমরা শিখলাম, সেইটাকে কি করে ব্যবহার করা যায় সেরকম একটা প্রবলেম এখানে আমি দিয়েছি। অ্যাসাসিনেশন শব্দটির অক্ষরগুলিকে কত বিভিন্ন রকমের বিন্যাস করা যায়, কতগুলি বিন্যাসে চারটি এস একত্রে থাকবে না, চারটি এস এখানে একত্রে থাকবে না, কতগুলি বিন্যাসে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে। ঠিক আছে? আচ্ছা, অ্যাসাসিনেশন, এ এস এস আই এস 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 এ এস এস আই এন এ টি আই ও এন, অ্যাসাসিনেশন। এ ডবল এস এ এস এস আই এন এ টি আই ও এন। এই অ্যাসাসিনেশন শব্দটার মধ্যে কতগুলো অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, মোট 13টা অক্ষর আছে, মোট 13টা অক্ষর আছে। তার মধ্যে এ আছে কয়টি? এ আছে কয়টি? 1 2 3টা, তিনটে এ আছে। এস আছে কয়টি? 1 2 3 4, চারটে। তারপরে কি আছে? আই আছে দুটি, এন আছে দুটি, এন আছে দুটি। আর কিছু আছে? আর আছে টি একটা, আই একটা, ও একটা। দেখো তো হলো কিনা? 3 আর 4 7, 7 আর 2 7 আর 2 9 আর 2 11 12 13। ও, আই হবে না, আই হবে না, এন হবে না।
টি একটা ও একটা, এই আছে 4 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 11, 13, এই শব্দ কটা আছে। যেটা বলেছিলাম এন সংখ্যক বস্তুর মধ্যে একরকম সদৃশ্য পি খানা, দ্বিতীয় রকমের সদৃশ্য কিউ খানা, তৃতীয় রকমের সদৃশ্য আর খানা, চতুর্থ রকমের সদৃশ্য এন খানা, চতুর্থ রকমের সদৃশ্য এস খানা, তাহলে এর পারমুটেশন সংখ্যা কি হবে। তাহলে পরে এখানে জিজ্ঞাসা করেছে কত বিভিন্ন রকমের বিন্যাস করা যায়, তাহলে নিশ্চয়ই এটা বিন্যাস করা যাবে ফ্যাক্টোরিয়াল 13, এন এর মানে এখানে 13, ডিভাইডেড বাই এ আছে 3টে, তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 3, এস আছে 4টে, তাই বাই ফ্যাক্টোরিয়াল 4, আই আছে 2টো, ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এই এতগুলো হবে বিন্যাস সংখ্যা। এটা হবে বিন্যাস সংখ্যা। যদি আমরা ক্যালকুলেশন করি তো অনেক বড় হবে, ক্যালকুলেশনটা তোমরা করে নিও, সময় নষ্ট হবে। তাহলে পরে এই ক্যালকুলেশনটা করলেই তুমি পাবে যে এখানে অ্যাসোসিয়েশন শব্দ থেকে কতগুলো বিন্যাস করা যায়। হয়েছে। 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে যে কতগুলি বিন্যাসে 4টি এস একত্রে থাকবে না। একত্রে থাকার বাইন্ডিং মেথড আমরা শিখিয়েছি, বক্স মেথড। যখন 4টে এস একসঙ্গে থাকবে, যখন 4টে এস একসঙ্গে থাকবে তখন আমরা বের করতে পারবো একটা সংখ্যা যে এতগুলো এস আছে। মোট এতগুলো হচ্ছে তোমার বিন্যাস করা যায়, তার থেকে যতগুলো ক্ষেত্রে এস একসাথে থাকবে সেটা বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো, 4টে এস একসাথে থাকবে না। এবার দেখো 4টে এস কে যদি আমি একটা অক্ষর ধরি, 1 2 3 4, 4টে এস কে আমি একটা বক্স বানিয়ে দিলাম একটা। আবার এছাড়া কি কি আছে, 3টে এ আছে, 2টো আই আছে, 2টো এন আছে, একটা টি আছে, একটা ও আছে। তাহলে আমার সংখ্যা কতগুলো হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9, আর এইটাকে আমি একটা ধরেছি, 10টা। এই 10টা দিয়ে কতগুলো বিন্যাস হবে না, ফ্যাক্টোরিয়াল 10 বাই, এটা 3টে আছে, ফ্যাক্টোরিয়াল 3। এটাকে কিন্তু আমি 4টে ধরবো না, কেন, এই 10-এর মধ্যে এই 4টেকে আমি একটা ধরেছি, তাহলে একটা বিভিন্ন সংখ্যা ধরা হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 এটা বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এতগুলো ক্ষেত্রে এস একসাথে থাকবে, এতগুলো ক্ষেত্রে 4টে এস একসাথে থাকবে। আমার কাছে জানতে চেয়েছে থাকবে না, একসাথে থাকবে না, তাহলে কি করে বার করব। আমরা এর আগের বার পেয়েছিলাম মোট কতগুলো বিন্যাস হতে পারে না, ফ্যাক্টোরিয়াল 13 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এটা পেয়েছিলাম। এটা হচ্ছে মোট বিন্যাস। মোট বিন্যাস থেকে যদি বিয়োগ করে দিই ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, যেটা পাবো সেটাই হচ্ছে বিন্যাস সংখ্যা, যেখানে 4টি এস একত্রে থাকবে না। এটা তোমরা এটাকে ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে পরে পেয়ে যাবে যে কতগুলো ক্ষেত্রে এস একসাথে থাকবে না। এটা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে কি বলেছে, কতগুলি বিন্যাসে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে। স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে। এখানে স্বরবর্ণ কি কি আছে, এ আছে 3টে, আই আছে 2টো, ও আছে একটা।
স্বরবর্ণ কি কি আছে? এ আছে 3টে, আই আছে 2টো, ও আছে 1টা। এই স্বরবর্ণগুলো একসাথে থাকবে, একসাথে থাকবে। তাহলে আমি বক্স করে নিই, এটাকে একটা বক্স করে নিলাম, এটা একটা শব্দ। এছাড়া তার কি কি আছে? 1 2 3 4টে এস আছে, 4টে এস আছে, 2টো এন আছে, একটা টি আছে, তাই তো? 3 আর 3 6, 4টে এস, 2টো এন, একটা টি, 4 3 7, 7 আর 6 13 হয়েছে। তাহলে এবার যদি গুনি আমরা এই এই ভাবেলগুলোকে, স্বরবর্ণগুলোকে একসাথে একটা ধরে নিয়ে যদি গুনি, তাহলে 1 2 3 4 5 6 7 8, মোট 8টা শব্দ। তাহলে বিন্যাস কত হবে? না ফ্যাক্টোরিয়াল 8 বাই, এখানে 4টে এস আছে, বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু এখানে 2টো এন আছে, ফ্যাক্টোরিয়াল 2 হয়েছে। এটা হবে, এটাকে একটা ধরে। আচ্ছা এবার আমরা একটা তো ধরলাম, এখানে তো বলেনি যে আবার প্রত্যেকটা বিন্যাসে এরকম সাজানো থাকবে, এরা একসাথে থাকবে, কিন্তু আগে পরে তো হতেই পারে। তাহলে এই ছখানা অক্ষর নিজেদের মধ্যে কিরকম ভাবে বিন্যাস করবে? না এখানে 6টা আছে বাই ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই এ 3টে আছে বাই ফ্যাক্টোরিয়াল 3, আই 2টো আছে ফ্যাক্টোরিয়াল 2, এটা গুণ হয়ে যাবে। তাহলে এতগুলো ক্ষেত্রে স্বরবর্ণগুলি সর্বদা একত্রে থাকবে। তাহলে আমরা যে থিওরেমটা আজকে শিখলাম, যে এন সংখ্যক সবগুলি অভিন্ন নয়, সবগুলি বিভিন্ন নয়, কিছু কিছু অভিন্ন আছে। এইরকম এন সংখ্যক বস্তু থেকে সবগুলো একসাথে নিয়ে যে বিন্যাস করা যায়, সেই বিন্যাসের একটা প্রয়োগ আমরা এখন দেখলাম। আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমরা প্রথমে কি শিখিয়েছিলাম, যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কিভাবে বিন্যাস করা যায়। আমরা বলেছিলাম এন সংখ্যক বস্তু থেকে একযোগে এন সংখ্যক নিয়ে কি করে বিন্যাস করা যায়, যেগুলো যেগুলো বিভিন্ন। আজকে আমি বললাম বিভিন্ন নয়, অভিন্ন যদি হয়, কিছু কিছু অভিন্ন হয়, তাহলে তাকে বের করার পদ্ধতি কি? না টোটাল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যটা যটা করে অভিন্ন আছে সেগুলোর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তাহলে হয়ে যাবে। এটা বুঝে গেছো? একটা প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে, অযুগ্ম অঙ্কগুলিকে যুগ্ম স্থানে রেখে 2 2 3 3 5 5 8 8 8, তারপরে 3টে 6 9টা সংখ্যাটির অঙ্কগুলির সাহায্যে কতগুলি 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায়? কতগুলি? এখানটা কি দেখছো? 9টা অঙ্ক দিয়েছে, 9টা নিয়েই গঠন করতে বলেছে, এটা এক ধরনের অঙ্ক। আবার 9টা অঙ্ক দিয়েছে, 4 অঙ্ক বিশিষ্ট করতে বলেছে, সেটা আরেক ধরনের অঙ্ক, সেটাও আসবে, পরবর্তীকালে আসবে। তোমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এক একটা করে প্রবলেমের ধরনকে ভালো করে স্টাডি করো। আমি প্রত্যেকটা অঙ্ককে কিভাবে সাজিয়েছি, এক একটা অঙ্কের ধরন একরকম এবং সেখানকার লজিক আর এক রকম, সেই লজিকটাকে তোমাকে বুঝতে হবে, মনে রাখতে হবে, পরীক্ষার সময় ওই লজিকটাকে ব্যবহার করতে হবে। এমন তো নয় যে পরীক্ষার সময় তুমি এই অঙ্কটাই পাবে, তবে এই লজিকের উপর দাঁড়িয়ে তুমি যে অঙ্কটাকে পাবে, সেই অঙ্কটাকে এই লজিকের দ্বারাই তোমাকে সলভ করতে হবে। চলো এবার আমরা এই অঙ্কটা দেখি। হাউ মেনি 9-digit নাম্বার ক্যান বি ফর্মড ইউজিং দ্য ডিজিটস অফ দ্য নাম্বার 2 2 3 3 5 5 8 8 8, keeping all the odd digits at the even position? অযুগ্ম সংখ্যাগুলোকে যুগ্ম স্থানে রেখে গঠন করতে হবে। অযুগ্ম সংখ্যাগুলোকে
যুগ্ম স্থানে রেখে এইটা গঠন করতে হবে। তাহলে অযুগ্ম স্থান 1 থেকে 9 পর্যন্ত যুগ্ম পজিশন কি কি আছে? সেকেন্ড, ফোর্থ, সিক্স, এইট, এই চারটে যুগ্ম পজিশন আছে। এই যুগ্ম পজিশনে আমাকে অযুগ্ম সংখ্যাগুলোকে বসাতে হবে। অযুগ্ম সংখ্যা কি কি আছে? 3 3 5 5, 3 3 5 5। এই অযুগ্ম সংখ্যাগুলোকে এই স্থানে, এই স্থানগুলোতে বসাতে হবে। কত রকম ভাবে বসাতে পারি? এই চারটে সংখ্যাকে এই চারটে স্থানে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে বসাতে পারি। মানে 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 2। এটা কেটে গেল, এটা 2। তার মানে এই যে 9 ডিজিটের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, এর মধ্যে এই দ্বিতীয় স্থানে, চতুর্থ স্থানে, ষষ্ঠ স্থানে এবং অষ্টম স্থানে এই চারটে সংখ্যাকে আমরা 6 প্রকারে বসাতে পারি। ফ্যাক্টোরিয়াল 4 কেন? চারটে আছে। ফ্যাক্টোরিয়াল 2 কেন? এখানে দুটো, এটা দুটো, অ্যালাইক অ্যালাইক বলে এরকম হচ্ছে। বুঝতে পারছ? বসে গেল। এবার কি রয়ে গেল? দুটো 2 3টে 8। এবার বলো এই দুটো 2 3টে 8কে এই 5টা জায়গায় কত রকম ভাবে বসাতে পারি? 5টা জায়গায়। মানে এই বস্তুগুলোকে কি করে বাছাই করা যায়? সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। এটাকে বার করলে কি আসবে? 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। এটা কেটে গেল। 2 5 2 10 প্রকার। তাহলে এই 6 প্রকারের প্রতি প্রকারের জন্য আবার যুগ্ম সংখ্যাগুলোকে আমি 10 প্রকারে বসাতে পারি। তাহলে মোট বিন্যাস সংখ্যা 6 গুণিত 10 60। কি দাঁড়ালো? 2 2 3 3 5 5 8 8 8। এই 9টা অঙ্ক এখানে অ্যালাইক রয়েছে, দেখতে পাচ্ছ সবগুলোই অ্যালাইক আছে। এই অ্যালাইক বস্তু সংখ্যাগুলোকে নিয়ে 9 ডিজিটের সংখ্যা আমি গঠন করব, যেখানে যুগ্ম স্থানগুলোতে অযুগ্ম সংখ্যাগুলো বসবে আর অযুগ্ম স্থানগুলোতে যুগ্ম সংখ্যাগুলো বসবে। এইভাবে করলে আমরা 60খানা বিন্যাস পেতে পারি। নেক্সট, 1 2 3 4 অঙ্কগুলির সাহায্যে 10,000-এর চেয়ে ছোট কতগুলি সংখ্যা গঠন করা যায়? 1 2 3 4 অঙ্কগুলির সাহায্যে 10,000 অপেক্ষা ছোট কতগুলি সংখ্যা গঠন করা যায়? আচ্ছা, কি পার্থক্য পেলে? আগে যে এই ধরনের অঙ্কগুলো করেছিলে তার এখানে কি পার্থক্য আছে? পার্থক্য আছে। এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে আমরা এমনভাবেই অঙ্কগুলো দেওয়া ছিল যে হয় অঙ্কগুলো 3 ডিজিটের হবে, না 4 ডিজিটের হবে, না 5 ডিজিটের হবে, এরকম একটা ছিল। কিন্তু যখন তোমাকে 1 2 3 4 ব্যবহার করে 10,000 অপেক্ষা ছোট সংখ্যা বের করতে বলা হয়েছে, তখন কি হতে পারে? এখানে অনেকগুলো কেস হতে পারে। 1 নম্বর কেস, 1 অঙ্ক বিশিষ্ট হতে পারে সংখ্যাগুলো। 1 অঙ্ক বিশিষ্ট হতে পারে। 2 সংখ্যাগুলো 2 অঙ্ক বিশিষ্ট হতে পারে। সংখ্যাগুলো 3 অঙ্ক বিশিষ্ট হতে পারে। 3 অঙ্ক বিশিষ্ট হতে পারে। সংখ্যাগুলো 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে।
তাই না? 10,000-এর চেয়ে ছোট। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের একটা কেস দিয়ে হবে না, 4টা কেস আছে, 4 রকম ভাবে 10,000-এর নিচে হতে পারে। তাহলে এবার আমরা একটা করে সলভ করি। দেখো, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা 1, 2, 3, 4 থেকে একটা করে অঙ্ক নিয়ে কত রকম ভাবে নিতে পারি? 4 রকম ভাবে। একবার 1 নিলাম, একবার 2 নিলাম, একবার 3 নিলাম, একবার 4 নিলাম। 10,000-এর চেয়ে ছোট এক অঙ্কের সংখ্যা 1, 2, 3, 4 দিয়ে 4টে হতে পারে। ঠিক। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এর মধ্যে যদি শূন্য নেই তাহলে চিন্তা করার ব্যাপার নেই। তাহলে প্রথম স্থানটা মানে দশকের স্থানটা আমি কত রকম ভাবে ফিল আপ করতে পারি? 1, 2, 3, 4 এই 4 রকম ভাবে ফিল আপ করতে পারি। এখানে বলেছে 10,000-এর চেয়ে ছোট, 44ও 10,000-এর চেয়ে ছোট, 55ও 10,000-এর চেয়ে ছোট, তার মানে একই সংখ্যার রিপিটেশন হতে পারে। তাহলে দ্বিতীয় ঘরটাও ওই 4 রকম ভাবে আমি ফিল আপ করতে পারি। তার মানে বিন্যাস সংখ্যা হবে 4 × 4, দ্যাট ইজ 16। তাহলে এই 4টে অঙ্ক ব্যবহার করে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি 16টা পেতে পারি। হয়ে গেল। এইবার বলছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো হতে পারে? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 3টে অঙ্ক আছে। প্রথম স্থানটা একই 4 রকম ভাবে ফিল আপ করা যেতে পারে। দ্বিতীয় স্থানটাও তার জন্য 4 রকম ভাবে ফিল আপ করা যেতে পারে। তৃতীয় স্থানটাও তার জন্য 4 রকম ভাবে ফিল আপ করা যেতে পারে। তাহলে 4 × 4 × 4, তাহলে 64খানা 3 ডিজিটের সংখ্যা পাওয়া যাবে 1, 2, 3, 4 কে ব্যবহার করে, যারা 3 ডিজিটের। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি হবে? একই রকম ভাবনা, 4টে ঘর। প্রথমটা 4 রকম ভাবে করা যাবে, দ্বিতীয়টাও 4 রকম ভাবে ফিল আপ করা যাবে, তৃতীয়টাও 4 রকম ভাবে ফিল আপ করা যাবে, চতুর্থটাও 4 রকম ভাবে ফিল আপ করা যাবে। তাহলে 4 × 4 × 4 × 4 মানে 256। অতএব 10,000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা পাওয়া যাবে? মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা কত হবে? 4 + 16 + 64 + 256। ঠিক আছে? তার মানে 6 আর 4 10 আর 4 16 আর 4 20, 0 আর থেকে 2, 5 আর 2 7 আর 6 13 আর 14, 4 আর থেকে 1, 2 আর থেকে 3, 340টা। তাহলে 340টা আমরা এমন সংখ্যা পাবো যারা 1, 2, 3, 4 দ্বারা গঠিত এবং 10,000-এর চেয়ে ছোট। বোঝা গেছে? কেমন লাগছে? এই ধরনের অঙ্কগুলো আস্তে আস্তে আমাদের আরো সামনে এগোতে হবে। আরো নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন প্রবলেম, যত রকমের প্রবলেম তত রকমের লজিক, যত রকমের প্রবলেম তত রকমের লজিক। এই লজিক গুলোকে তোমাকে চর্চা করে করে রপ্ত করতে হবে। ঠিক আছে? আর তোমরা জানো যে এই চ্যাপ্টারটা এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরবর্তীকালে তুমি যত পরীক্ষা দেবে সব পরীক্ষাতে এর ভূমিকা থাকবেই, এর ভূমিকা থাকবেই। সুতরাং এটাকে কিন্তু তোমরা ফাঁকি দিও না। আর খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং, জাদুর মতো। নেক্সট, অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে 4, 2, 2, 2, 3, 3, 5, 5 অঙ্কগুলির সাহায্যে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়? কিপিং দ্য অড নাম্বারস এট দ্য অড পজিশন। কয় অঙ্ক বিশিষ্ট? 8 অঙ্ক বিশিষ্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এর অযুগ্ম স্থানগুলো কি আছে? অযুগ্ম স্থান, অযুগ্ম স্থান মানে প্রথমটা,
তৃতীয়টা, পঞ্চমটা 1, 3, 5, 7, এই চারটে পজিশনে অযুগ্ম সংখ্যা রাখতে হবে। অযুগ্ম সংখ্যা কি কি আছে? 3, 3, 5, 5, 3, 3, 5, 5, চারটে স্থান আছে না, চারটেই অঙ্ক আছে। তো চারটে অঙ্ক থেকে সবগুলো অঙ্ক নিয়ে বিন্যাস সংখ্যা কি হবে? ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তাই তো? তাহলে 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তারপরে 6 প্রকারে। আগের অঙ্কটার মতনই এলো, 6 প্রকারে বিন্যাস করা যাবে। বাকি থাকলো কটা জায়গা? 1, 2, 3, 4টে জায়গা। এই চারটে জায়গায় কি আছে? এই চারটে জায়গায় বসবে 4, 2, 2, 2। এই চারটে জায়গায় এই চারটে অঙ্ককে কি করে বিন্যাস করা যাবে? চারটে অঙ্ক মানে ফ্যাক্টোরিয়াল 4 বাই 4 একটা আছে, কিছু হবে না, 3 দুটো আছে, তাহলে প্রায় ফ্যাক্টোরিয়াল 3। তাহলে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 কাটলে 4, তাহলে এই প্রত্যেক 6 প্রকারের জন্য 4 প্রকার, 6 ইন্টু 4 24টা। তাহলে 24টা এমন 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা তৈরি করতে পারবো এই 4, 2, 2, 2, 3, 3, 5, 5 কে দিয়ে, যেখানে অড সংখ্যাগুলো অড পজিশনে থাকবে, তার সংখ্যা হবে 24টা। আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার অনেক মিল আছে। দুটো অঙ্ক বুঝিয়ে দিলাম, তোমরা এবার এই ধরনের অঙ্কগুলো বই থেকে খুঁজে খুঁজে করবে, ঠিক আছে? পরবর্তীকালে একটু অন্যরকম পাবে, যেখানে এই অঙ্কগুলো থাকবে বেশি, আর তোমাকে 8 অঙ্কের জায়গায় বলবে 4 অঙ্ক বানাও। সেখানে আবার অন্য ভাবনা, অন্য লজিক আসবে, সেটা কম্বিনেশন শেখার পরে আবার ওই অঙ্কগুলোকে দেখানো হবে। ঠিক আছে, চলো নেক্সট। এটা আর একটা স্টাইলের অঙ্ক। If we arrange the letters of the word make in the dictionary pattern, find the position of this word. Find the position of this word. বলছে মেক শব্দের অক্ষরগুলোকে বিন্যস্ত করে, তারপরে MAKE আগে পরে করে যত রকমের বিন্যাস করা যায় করে যদি ডিকশনারির মতো করে সাজাই। ডিকশনারি তোমরা জানো অ্যালফাবেটিক্যালি আসে, প্রথমে A, তারপরে B, তারপর C, তারপর D, হ্যাঁ, এইভাবে অ্যালফাবেটিক্যালি যদি সাজানো যায়, তাহলে এই মেক শব্দটা কত নম্বর পজিশনে আসবে, কত নম্বর পজিশনে আসবে, তাই তো? আচ্ছা বলো তো, মেক MAKE 4টা অক্ষর আছে, 4টাই বিভিন্ন। তো 4টে বস্তু থেকে 4খানাই বস্তু নিয়ে আমরা যদি বিন্যাস করি, তাহলে এটা হবে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে। ফ্যাক্টোরিয়াল 4 মানে 4, 3, 2, 1, তার মানে 12 24টা। মোট 24টা বিন্যাস হবে মেক শব্দের। মেক শব্দের 24টা বিন্যাস হবে। তো এই 24টা বিন্যাসের মধ্যে যদি অ্যালফাবেটিক্যালি সাজানো যায়, তাহলে কত নম্বর পজিশনে মেক আসবে, এটা বিচার্য বিষয়। এটা আরেক ধরনের অঙ্ক। এই অঙ্ক তুমি যে জয়েন্ট এন্ট্রান্স বা এখানে পাবে তাই নয়, তার পরবর্তীকালে যখন চাকরি বাকরি পরীক্ষা দিতে যাবে, সেইখানে অ্যাপটিটিউড বা নিউমেরিক্যাল টেস্টের মধ্যেও এই অঙ্কগুলোকে পাবে। খুব সম্ভাবনা থাকে এই অঙ্কগুলো আসা, ভালো করে শিখবে। আচ্ছা বলো তো, এটা যদি ডিকশনারি দিয়ে সাজাই, ডিকশনারির মতো করে, তাহলে কোন অক্ষরটা আগে আসবে? যেটা A দিয়ে শুরু হয়, তাহলে A দিয়ে শুরু হয়ে তারপরে E আসবে, তারপরে K আসবে, ইত্যাদি এইভাবে আসবে। তো তাহলে A দিয়ে শুরু করে কতগুলো শব্দ আসবে? 3, এরপরে 4টে অক্ষর। এই 4টে ঘরে বাকি 3টে শব্দ ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে বিন্যস্ত হতে পারে, মানে 6 প্রকারে। A দিয়ে শুরু করে মোট 6খানা শব্দ
এখানে পাওয়া যাবে, যেগুলো এ দিয়ে শুরু হবে। এ দিয়ে সকল শব্দগুলো শেষ হয়ে গেলে কি দিয়ে শুরু হবে? ই দিয়ে শুরু হবে। আবার ই দিয়েও এ বি সি ডি করে করে আসবে, তিনটে ঘর। তারাও ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে বিন্যস্ত হবে, মানে 6 প্রকারে। আমার শব্দটা এম দিয়ে শুরু, তাই নিশ্চয়ই এরপরে ই এসছে, তারপরে কে আসবে। কে দিয়ে যখন শব্দগুলো শুরু হবে তারও এরকম 3টে করে ঘর থাকবে। এখানেও ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে, মানে 6টা এমন শব্দ পাবো যার কে দিয়ে শুরু, 6টা এমন শব্দ পাবো যারা ই দিয়ে শুরু, 6টা এমন শব্দ পাবো যারা এ দিয়ে শুরু। ওগুলোকে আমার দরকার নেই, আমার দরকার কোনটা? বেক, এম দিয়ে শুরু, তাহলে 3, 6, 18, 19 নম্বর শব্দটা থেকে এম আসবে। 19 নম্বর শব্দটা থেকে এম আসবে। এম যেখানে আসবে তার পরের শব্দটা কি আসবে? অ্যালফাবেটিক্যালি এর মধ্যে থেকে এ আসবে। এর পরে কি আসবে? এরপরে কি আসবে? কে আসবে না ই আসবে, তারপরে কে আসবে। 19 নম্বর শব্দটা 18 প্লাস 19 নম্বর শব্দটা এরকম হবে। এর পরেরটা কি আসবে ভালো করে বোঝো, ডিকশনারিটাকে মনে করো। এম এ, তারপরে কে আসবে, অল্টারনেট হয়ে ই আসবে। 20 নম্বরে তাহলে নেক্সট শব্দটা কোথায় আসবে? 20 নম্বরে। তাহলে র্যাঙ্ক অফ দা ওয়ার্ড, র্যাঙ্ক অফ দা ওয়ার্ড কোন জায়গায় পাবে? পজিশন অফ দা ওয়ার্ড কোন অঙ্কে পাবে? তো 20 নম্বর পজিশনে, 20th পজিশনে, ডিকশনারি অনুযায়ী সাজালে 20th পজিশনে এই র্যাঙ্ক শব্দটা আসবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? এই এবে কে ই মেক, এই মেকের যে 4টে অঙ্ক, এই 4টে অক্ষর, এই 4টে অক্ষরকে দিয়ে ফ্যাক্টোরিয়াল 4 বা 24 প্রকারে, 24 প্রকারে বিন্যাস করা যায়। এই 24 প্রকারে বিন্যস্ত যে বস্তুটা আছে, শব্দগুলো আছে, সেগুলোকে যদি আমি অ্যালফাবেটিক্যালি সাজাই তাহলে প্রথমে এ দিয়ে শুরু হবে। আমি দেখলাম যে এ দিয়ে শুরু হওয়ার 6খানা শব্দ আসবে। এরপরে ই দিয়ে শুরু হবে, এখানে যে আছে অ্যালফাবেটিক্যালি দেখলে প্রথমে এ, তারপরে ই, তারপরে কে, তারপরে এম। এটা তো অ্যালফাবেটিক্যালি সাজালে। তারপরে ই দিয়ে 6টা শব্দ আসবে, তারপরে কে দিয়ে 6টা শব্দ আসবে, তারপরে এম দিয়ে একটা, এরপরে এ এসছে, এ আমার এ দিয়ে দরকার, এ আসবে, কিন্তু তারপরে তো কে আসবে না, ই আসবে। অ্যালফাবেটিক্যালি ই আসবে, তারপরে কে আসবে। তাহলে 19 নম্বর শব্দটা এরকম হবে। এর পরের অক্ষরটা কি হবে? এই দুটো ইন্টারচেঞ্জ হবে, কেটা আগে আসবে, ইটা পরে যাবে। আবার এটাকেই দরকার, এটা কততে আসবে? 20 নম্বর পজিশনে আসবে। ডিকশনারির অঙ্ক এটা কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। নেক্সট, একই রকম একটা অঙ্ক দিয়েছি, পারবে করতে অঙ্কটা? তোমরা পারবে? সুন্দর অঙ্ক। যদি বাঁদার শব্দের অক্ষরগুলি বিন্যস্ত করে বিভিন্ন শব্দ গঠন করা হয় এবং অভিধানের নিয়মে সাজানো হয়, তবে শব্দটির অবস্থান, র্যাঙ্ক কত হবে? If we arrange the letter of the word mother in dictionary pattern, what will be the position of this word? Mother wordটার পজিশন কত নম্বরে হবে? আচ্ছা চলো, এম ও পি এইচ ই আর, 6টা অক্ষর আছে, 6টাই বিভিন্ন। আগের অঙ্ক এই অঙ্ক ভাবনা একই, শুধু এ একটু সাইজে বড়, দেখো এটা ডিকশনারি অনুযায়ী যদি সাজাই। আচ্ছা প্রথমে আমি দেখি তো এখানে কতগুলো শব্দ আসবে। ফ্যাক্টোরিয়াল 6, 6টা অক্ষর আছে, ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বিন্যাস করা যাবে, 6টাই বিভিন্ন। ফ্যাক্টোরিয়াল 6 মানে কত? 6 × 5 × 4 × 3 × 2 × 1, 5 6 30, 120, 360, 720।
বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে আমরা 720খানা শব্দ পাবো এইটাকে অল্টারনেট করে করে, 720টা। এই 720টা যদি অ্যালফাবেটিক্যালি সাজাই, আচ্ছা তোমরা আগে এই সংখ্যাটাকে অ্যালফাবেটিক্যালি সাজাও তো। প্রথমে কি আসবে? ই, তারপরে আসবে এইচ, তারপরে আসবে এম এন ও, এম, তারপরে আসবে ও আর টি। এরকম হবে না? অ্যালফাবেটিক্যালি সাজালে শুরু থেকে বড় এরকম হবে তো। তাহলে যে সংখ্যাগুলো প্রথমে আসবে সেই সংখ্যাটা কি দিয়ে আসবে? ই দিয়ে আসবে, ই দিয়ে শুরু হবে। এরপরে কটা জায়গা থাকবে? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এই 5টা জায়গায় ই ছাড়া বাকি 5টা অক্ষর ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে বিন্যস্ত হয়ে থাকবে। তার মানে 120খানা শব্দ আমরা পাবো ই দিয়ে শুরু হবে, যেগুলো ই দিয়ে শুরু হবে, ঠিক? যেগুলো ই দিয়ে শুরু হবে এরকম 120টা শব্দ আমরা পাবো। এই সংখ্যাগুলো ঘুরিয়ে 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 থাকবে, কিন্তু তার শুরু হবে ই দিয়ে। এরপরে সংখ্যাটা কি? এইচ। আমার কি দরকার? এম দিয়ে শুরু। আচ্ছা, এইচ দিয়ে একই রকম ভাবে এরপরে 5খানা অক্ষর বসবে ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে। তার মানে 120খানা শব্দ আমি পাবো যেগুলো এইচ দিয়ে শুরু হবে। এরপরে কি আসবে? এম। এমটা আমার দরকার। আচ্ছা, এম দিয়ে শুরু হলে এম এর পরে প্রথমে কি বসবে? এই সব শব্দগুলোর মধ্যে ই বসবে। এম এর পরে সবার প্রথমে বসবে ই। ই এর পরে 4টা অক্ষর থাকবে, 4টা অক্ষর থাকবে। তারা ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বিন্যস্ত হতে পারে। তার মানে 24খানা শব্দ হবে যেটা এম ই দিয়ে শুরু হবে। এম ইর পরে কি আসবে? এম এইচ আসবে। এম এইচ দিয়ে শুরু হবে। ই দিয়ে শব্দগুলো হয়ে গেল এইচ দিয়ে। এইচ দিয়ে এরকম 4খানা ঘর থাকবে, এরাও ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বিন্যস্ত হবে। হলো? এম এইচ দিয়ে হলো। এইচ এর পরে কি আছে? এম। সামনে যেহেতু একটা এম আছে, আরেকটা এম আসতে পারবে না, তাহলে এম এর পরে কি আছে? ও। তাহলে এরপরে আমরা দেখবো তাহলে এম এর পরে ও দিয়ে কতগুলো শব্দ শুরু হচ্ছে। ও দিয়ে শুরু হলো, আবার ও চাইতো, তাহলে এম ও। আচ্ছা, এম ওর পরে কি আসবে? ডিকশনারিতে ই আসবে, ই আসবে। এরপরে 3টে অক্ষর, বাকি 3টে অক্ষর ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে মানে 6 প্রকারে বসতে পারে। এম ও, এম ও, ই এর পরে এইচ দিয়ে শুরু হবে, এইচ দিয়ে শুরু হবে। এরও 3টে তারপরে ঘর থাকবে, ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে সাজবে, ফ্যাক্টোরিয়াল 6। আমার এইচ এ চলবে না, আমার টি লাগবে। তাহলে এইচ এর পরে কি আসবে? এম ও। এইচ এর পরে কি আসবে? এইচ এর পরে এম। এম তো আসতে পারবে না, এম তো আসতে পারবে না, তাহলে ও আসতে পারবে না, তাহলে এখানে আসতে পারে আর। আর এম ওর পরে আর। আর আসলে পরে কটা ঘর হবে? ওই একইভাবে 3টে, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 প্রকারে এম ও আর দিয়ে শব্দ হতে পারে। এরপরটা কি আসবে? টি। এম ও টি, এটা আমার চাই। এমওটি, এমওটি হলে এমওটির পরে কি আসবে? ফার্স্ট টার্ম আসবে ই। তাহলে 2টো স্থান ফ্যাক্টোরিয়াল 2 প্রকারে বিন্যস্ত হতে পারে। টি এর পরে কি আসবে? এইচ আসবে, এম ও টি এইচ, এখানটা আসছে। এইচ এর পরে এই সংখ্যা অনুযায়ী কি আসে? ই আসে, তাহলে ই এসে যাবে, ই এসে যাবে।
ই এর পরে কি আসবে? ই এর পরে তো আরেকটা ই আসবে, এই ঘরে ই এইচ ই এইচ, এই ঘরটাতে কি কি আসতে পারে? এখানে এম ও টি এইচ ই এসে গেছে, তাহলে আরেকটাই অক্ষর আছে, সেটা হচ্ছে আর। সে ন্যাচারালি এর পরের বার এখানেই বসে যাবে। তাহলে এটা হলো 1। যোগ করলে 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 6 15, 15 আর 6 21, 4 25, 25 4 29, 29 এর 9 আর থাকে 2, 2 আর 2 4, আর 2 6, আর 2 8, আর 2 10 0 আর থাকে 1, 309। তাহলে মোট যে 720 খানা শব্দ গঠন করা যাবে, তার মধ্যে প্রথম থেকে 309 নম্বরে মাদার শব্দটা আসবে। র্যাঙ্ক হচ্ছে 309। বুঝতে পেরেছো? তাহলে বেশ ভালো করে ভাবনা চিন্তা করতে হবে, এবং এটাকে অভ্যেস না করলে পরীক্ষা হলে করা কিন্তু মুশকিল আছে। পরীক্ষায় আসতেই পারে, এই পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর মাথা খাটাতে হবে, ভাবতে হবে কি করে পরপর সাজাচ্ছে। কিন্তু আমি বলবো এটা কঠিন নয়, কঠিন অঙ্ক নয়। তুমি যদি ভাবনাটাকে ঠিক রাখো, মাথাটাকে যদি স্থির রাখতে পারো, তাহলে এই অঙ্ক করতে তোমার খুব একটা কষ্ট হবে না। বোঝা গেছে কিভাবে র্যাঙ্কটা হলো? তোমরা আরো দুবার চালিয়ে দেখে নিও কিভাবে কথাটা হচ্ছে। নেক্সট, কোন অঙ্ক একাধিকবার না নিয়ে, কোন অঙ্ক একাধিকবার না নিয়ে 5 দ্বারা বিভাজ্য এবং 1000 অপেক্ষা ক্ষুদ্রতর কতগুলো সংখ্যা গঠন করা যায়? ঠিক আছে, উইদাউট রিপিটেশন অফ ডিজিট, ডিজিটকে রিপিট করা চলবে না। হাউ মেনি নাম্বার ক্যান বি ফর্মড উইচ আর ডিভিজিবল বাই 5 এট লেস দ্যান 1000? আচ্ছা, এখানে একটা জিনিস বলো তো, কোন কোন অঙ্কগুলো ব্যবহার করতে পারি? 0 থেকে 9 সবই ব্যবহার করতে পারি, 0 থেকে 9 সবই ব্যবহার করতে পারি, কিন্তু সংখ্যাগুলোকে রিপিট করা যাবে না। রিপিট করা যাবে না, সংখ্যাগুলো হবে 1000 থেকে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য। 1000 থেকে ছোট তো তোমার 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও হতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও হতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও হতে পারে, তাই না? 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও হতে পারে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও হতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও হতে পারে, 1000-এর চেয়ে ছোট সংখ্যা। 5 দ্বারা বিভাজ্য, তোমরা কিন্তু এটা শুধু 5 দিয়ে পাবে তা না, 6 দিয়েও পেতে পারো, 3 দিয়েও পেতে পারো, 7 দিয়েও পেতে পারো। এই ক্ষেত্রে তোমাকে আমি বলে রাখি, তোমাদের কিন্তু জানতে হবে যে 3 দ্বারা বিভাজ্য হলে পরে তার প্রপার্টিস কি, কোন প্রপার্টি থাকলে পরে 3 দ্বারা বিভাজ্য হয়, 4 দ্বারা বিভাজ্য কখন হয়, 2 দ্বারা বিভাজ্য কখন হয়, 5 দ্বারা বিভাজ্য কখন হয়, 6 দ্বারা বিভাজ্য কখন হয়, 7 দ্বারা বিভাজ্য কখন হয়। প্রত্যেকটা কিন্তু একটা নিয়ম আছে। এই নিয়মটা তোমরা, আমি পারলে কোনো একটা ক্লাসে একদিন দেখিয়ে দেবো কোনে, যে সংখ্যাগুলো কি বৈশিষ্ট্য থাকে। আর নাহলে তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে 6 দ্বারা বিভাজ্য হতে গেলে তার বৈশিষ্ট্যটা কি, প্রপার্টিসটা কি। এনিওয়ে, এখানে 5 দ্বারা বিভাজ্য, তোমরা এটা জানো সবাই, আশা করি এটা বলতে হবে না। 5 দ্বারা বিভাজ্য হলে এককের সংখ্যাটা 0 অথবা 5 হবে, এককের সংখ্যাটা 0 অথবা 5 হবে। তাহলে 1 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা হতে পারে বলতো? 5 দ্বারা বিভাজ্য 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কটা হতে পারে? কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? 2টো হতে পারে, 0 আর 5। 0 আর 5 দুটো 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যারা 5 দ্বারা বিভাজ্য। এবার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুটো ঘর আছে। একবার এখানে আমি 0 বসাতে পারি, প্রথম স্থানে তাহলে কি বসাতে পারবো? 0 ছাড়া যে কোনো সংখ্যা বসাতে পারবো, 0 ছাড়া যে কোনো সংখ্যাই বসাতে পারবো।
1 বসালেও 10 5 দ্বারা বিভাজ্য, 2 বসালেও 20 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমি 9 রকম প্রকারে বসাতে পারবো, ইন্টু 1 9। আবার এখানে 5 বসালে এখানে করকম ভাবে বসাতে পারবো, দেখি বুদ্ধিতে কি বলে। ওখানে 5 বসালে এখানে কত রকম ভাবে প্রথম ঘরে সংখ্যা বসানো যাবে। দশকের ঘরে 0 বসানো যাবে না, তাহলে 1 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। আর কি বসানো যাবে না, রিপিটেশন চলবে না, তাহলে 5টাকে বসাতে পারবো না। তাহলে কত রকম ভাবে বসাতে পারবো, 8 রকম ভাবে। তাহলে 5 বসিয়েছি একরকম ভাবে, আর এটা 8 রকম ভাবে, 8 আর 9। তাহলে 17খানা 2 ডিজিটের সংখ্যা পাওয়া যাবে যারা 5 দ্বারা বিভাজ্য, 2 অঙ্ক বিশিষ্ট। 2 অঙ্ক বিশিষ্ট 17খানা শব্দ পাওয়া যাবে, সংখ্যা পাওয়া যাবে যারা 5 দ্বারা বিভাজ্য। এইবার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ন্যাচারালি 3টে ঘর, প্রথম স্থানটাকে 0 বসিয়ে অথবা 5 বসিয়ে, এককের স্থানে 0 বা 5 বসবে। যদি 0 বসে, এককের স্থানে যদি 0 বসে, তাহলে দশকের স্থানটা কত রকম ভাবে বসতে পারে। একই সংখ্যা দুবার রিপিট করা যাবে না, একই সংখ্যা দুবার রিপিট করা যাবে না। তাহলে 0 ছাড়া বাকি 9টা ডিজিটের যে কেউ বসতে পারে। 0 ছাড়া 9টা ডিজিটের যে কেউ বসতে পারে। তাহলে শতকের স্থানটা কি বসবে? প্রথম কথা, 0 আমি ওখানে নিয়ে নিয়েছি, সেই জন্য 0 আসবে না। আর প্রথম স্থানে 0 এমনিতেও আসবে না, কারণ 0 আসলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে। তাহলে 0 আসবে না, আর এখানে একটা অঙ্ক বসেছে সেটা আসবে না, দুটো বাদ দিলে 8টা। তাহলে 8 9, এটা একরকম 72টা। আচ্ছা, এখানে 5 বসালে, যদি 5 বসাও, দ্বিতীয় স্থানটা কি হবে? 0 সবাই বসবে 5 ছাড়া। দ্বিতীয় স্থানে 0 সবাই বসবে 5 ছাড়া, 9 প্রকারে বসতে পারে। প্রথম স্থানটা কি হবে? 0 বসবে না, তাহলে তো এটা হয়ে যাবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 0 বসবে না, 5 বসবে না, 0 বসবে না, 5 বসবে না, আর এখানে যে অঙ্কটা বসেছে সেটা বসবে না। 0 বসবে না, 5 বসবে না, আর এখানে যেটা বসেছে সেটা বসবে না। তাহলে এখানে 7 রকম ভাবে আসতে পারে। 7 63, ঠিক আছে? এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে। বলো, এই পারমুটেশনের অঙ্কগুলো, এর মধ্যে এমন ট্রিক্স লুকিয়ে থাকে যেটা সবসময় পরীক্ষার হলে মাথায় আসবে না যদি জানা না থাকে। দেখো, এখানে যখন আমি 7 বসিয়েছিলাম, কেন 7 বসিয়েছিলাম? যা 0 বসবে না এখানে, আর এখানে এই অঙ্কটা বসবে না, আর এখানে যে অঙ্কটা বসেছে সেই অঙ্কটা বসবে না। এটা বলেছিলাম তো, এখানে যে অঙ্কটা বসেছে সেই অঙ্কটা বসবে না। কিন্তু যখন এখানে 0 বসে গেছে, তখন 0 আর 5 বাদে বাকি সবাই তো এখানে বসতে পারে।
ভাবো, ভালো করে ভাবো। আমি যখন প্রথমে ভেবেছিলাম তখন কি বলেছিলাম, যে শূন্য বসবে না প্রথম স্থানে, 5 বসবে না, অলরেডি ব্যবহার হয়ে গেছে, আর 9 এই ঘরে যে 9 রকম ভাবে বসেছে, এই 9 রকম ভাবের মধ্যে একটা অক্ষর তো বসেছে, সেই অক্ষরটা এখানে বসবে না। এই জন্য 3টেকে বাদ দিয়ে আমি 7 রকম ভাবে দিয়েছিলাম। কিন্তু তুমি এবার ভাবো, এখানে যদি শূন্য বসতো তাহলে এখানে করকম ভাবে সংখ্যা বসতে পারতো? 0 আর 5 বাদে 8 রকম ভাবে শব্দ বসতে পারত। তবে একটা সংখ্যা এমন হলো যেটা এই হিসাব থেকে বাদ গেছে। যখন এখানে শূন্য বসেছিল তখন কিন্তু এখানে একটা সংখ্যা বেশি বসতে পারত, তাহলে আর একটা সংখ্যা বেশি হবে। বলো, মাথায় আসবে? এটা যখন তুমি ভাববে, এটা তোমার মাথায় আসবে যে এইটা আমি যে লজিকে নিয়েছি 7, ঠিক আছে 7ই হবে, অঙ্ক করে দিয়ে বেরিয়ে চলে যাব, রেজাল্টের শেষে 0 হয়ে যাবে। তাহলে চর্চাটাই বড় জিনিস, জানাটা বড় জিনিস। এই ধরনের অঙ্কগুলোর মধ্যে কোথায় গুজে আছে একটা লজিক, সেই লজিকটাকে কিন্তু তোমার বুঝতে হবে। তার মানে এইসব অঙ্ক যতটা বেশি জানবে ততটা বেশি পারবে। তাহলে আমি কি দেখলাম, এই শর্তে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 2টো পাওয়া যাবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 17টা পাওয়া যাবে, আর 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 136টা পাওয়া যাবে। যোগ করলে 6 সাথে 13 2 15, 5 হাতে থেকে 1 থেকে 4 রেখে 5, 155টা। 155 খানা সংখ্যা পাওয়া যাবে যারা 1000-এর থেকে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য, এবং অঙ্কগুলো একাধিকবার রিপিট করা হয়নি। ফাইন, খুব সুন্দর অঙ্ক। দেখেছো এখানটা লজিকটা কি সুন্দর এখানে ঢুকে রয়েছে? না জানা থাকলে পরে বিপদ, লেট হয়ে যাবে। নেক্সট কি বলেছে, 1 2 3 4 5 6 7 অঙ্কগুলি দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে যেখানে অঙ্কগুলিকে একাধিকবার ব্যবহার করা যাবে? 1 2 3 4 5 6 7 অঙ্কগুলি দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি গঠন করা যাবে যেখানে অঙ্কগুলিকে একাধিকবার ব্যবহার করা? সোজা অঙ্ক, এটা এখানে আর দেওয়ার না দিলেও চলতো। যাই হোক, দিয়ে যখন দিয়েছি তখন একটু বলেই দিই, খুবই সোজা অঙ্ক। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, প্রথম স্থানটা এই 7টা অক্ষরের অঙ্কের যে কোনোটা দিয়ে 7 প্রকারে বিন্যাস করা যাবে, সাজানো যাবে, বসানো যেতে পারে। 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি, 4 বসাতে পারি, সব কটাকে বসাতে পারি। ক্যান বি রিপিটেড, অঙ্কগুলো রিপিট করা যাবে। এখানেও 7 প্রকারে বসাতে পারি, এখানেও 7 প্রকারে বসাতে পারি, এখানেও 7 প্রকারে বসাতে পারি। তাহলে 7 টু দি পাওয়ার 4, 7 7 49 ইন্টু 49 কত হয়? 9 9 81 একা থেকে 8, 36 36 72, 80 16 থেকে 8, 8 থেকে 16 আর 8 24, 2401। বুঝলে? তাহলে 1 2 3 4 5 6 7 এই 7খানা অঙ্কের মধ্যে থেকে দিয়ে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা তৈরি করতে পারি 2401টা। এটা নিয়ে আর সময় দিচ্ছি না, এটা সোজা অঙ্ক। চলো নেক্সট। নেক্সট 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে কতগুলি সার্থক 10 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যেতে পারে যেখানে একই অঙ্ক একাধিকবার নেওয়া যায়? এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার মধ্যে না একটা বিশাল বড় জিনিস লুকিয়ে আছে, তোমরাও জানো সেটা। আচ্ছা বলো তো, কোটি কোটি মানুষের হাতে মোবাইল আছে, কোটি কোটি মানুষের হাতে মোবাইল আছে, এক একজনের কাছে করে একাধিক সিম আছে, 2 3টে করেও সিম আছে, ঠিক আছে? ওই 10টাই তো অঙ্ক, ওই 10টা অঙ্ককেই তো পারমুটেশন করে করে সবাইকে নাম্বার দেওয়া হচ্ছে।
ওই 10টা লোককেই তো অক্ষরকে পারমুটেট করতে করতে তুমি লোককে দিচ্ছ। কত নাম্বার এরকম বানাতে পারবে? কতগুলো নাম্বার বানানো যায় এই 10টা অঙ্ক দিয়ে? 10 অঙ্ক বিশিষ্ট। দেখো 10 অঙ্ক বিশিষ্ট মানে 10টা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? প্রথম স্থানটা যেহেতু 10 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, শূন্য ছাড়া বাকি 9টা সংখ্যাকেই ব্যবহার করতে পারি 9 প্রকারে। 9 প্রকারে পারি। দ্বিতীয় স্থানটা রিপিটেশন চলবে তো, ইউজিং দ্য ডিজিট from 0 to 9, how many perfect 10-digit number can be formed where all the digit can be repeated? রিপিট করতে পারি। তাহলে এখানে 10টা অঙ্কের যে কোনোটাকে বসাতে পারি 10 রকম ভাবে, এখানে 10টা অঙ্কের যে কোনোটাকে বসাতে পারি 10 রকম ভাবে, প্রত্যেকটা 10 10 10 10 10 10 10 এত রকম ভাবে বসাতে পারি। তাহলে 9 ইন্টু 10 to the power 9, 1 2 3 4 5 6 7 8 9, 9 ইন্টু 10 to the power 9 মানে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 2 100 কোটি, 900 কোটি। 900 কোটি খানা সংখ্যা 10 ডিজিটের গঠন করা যায়। তার মানে আমাদের দেশে যদি 900 কোটি খানা সিম দেওয়া যায় তাহলে কোনো সিম রিপিট হবে না, কোনো সিম রিপিট হবে না। 900 কোটি। কিন্তু যদি 900 কোটির ওপরে তোমায় সিম দিতে হয় তাহলে কি হবে? তাহলে তো সম্ভব না, তখন তাহলে 11 ডিজিট করতে হবে, তাহলে আর সম্ভব না। 900 ডিজিট 900 কোটি পর্যন্ত সিম ইউজ করা সম্ভব একটা দেশে। মানে প্রত্যেকটা দেশের তো আবার ওই আইএসডি কোড আলাদা থাকে, ওইটা দিয়ে আলাদা হয়ে যায়। মানে ইন্ডিয়াতে একটা ফোন নাম্বার আমেরিকাতে ফোন নাম্বারের সাথে মিললেও মিলতে পারে, একই হতে পারে, কিন্তু তার আইএসডি কোডটা আলাদা থাকলে ওটা আলাদা হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম এই 10টা মাত্র অঙ্ক, এই 10টা মাত্র অঙ্ককে ব্যবহার করে শুধু 10 ডিজিটের আমরা 900 কোটি সংখ্যা বানাতে পারি। 900 কোটি। তারপরে যত রকমের ডিজিট আছে তার বানাতেই পারি। নেক্সট। আচ্ছা, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে দিয়ে বিন্যাসের সংখ্যা নির্ণয়, যেখানে k সংখ্যক বস্তু সকলেই থাকবে না। আচ্ছা, এগুলোকে রেস্ট্রিক্টেড পারমুটেশন বা শর্তাধীন বিন্যাস বলা হচ্ছে। শর্তাধীন বিন্যাস বেশ কিছু আছে, আমি করিয়ে দিচ্ছি, ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটা কাজ করবে, সব সময় অঙ্ককে সলভ করবে লজিক্যালি, এরকম সূত্র দিয়ে করার চেষ্টা করবে না, ভুলে যাবে, গোলমাল হয়ে যাবে। এই লজিকটা যদি তোমার জানা থাকে যে কি লজিকে আমি করছি, সেটা দিয়ে করলে পরে তোমার ভুল হওয়ার চান্সটা থাকবে না। কি বলেছে? আমার n সংখ্যক বস্তু আছে, n সংখ্যক বস্তু আছে, তার থেকে আমি r সংখ্যক বস্তুকে আমি একযোগে নেব, নিয়ে বিন্যাস করব। n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস করলে npr হয়, তোমরা জানো। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, এখানে বিভিন্ন বস্তুই বলেছে, কোনো চিন্তা নেই, বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে দিলে বিন্যাস সংখ্যা হয় npr। এখানে শর্তটা কি? যেখানে k সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। k সংখ্যক বস্তু, এই nটার মধ্যে kটা বস্তুকে আমি কখনোই নেব না, কখনোই নেব না। যাদের নেব তারা কটা? n-k। তাহলে আমাকে r সংখ্যক বস্তু কোথা থেকে নিতে হবে? n-k থেকে নিতে হবে। তাহলে বিন্যাস সংখ্যা কি হবে? n-k pr, n-k pr। ঠিক আছে? n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু দিয়ে বিন্যাস সংখ্যা, যেখানে k সংখ্যক বস্তু কখনোই নেব না। যখন আমি কখনোই নেব না, সরিয়ে দিলাম,
সরিয়ে দিলে কটা পড়ে থাকলো n মাইনাস কে। আমি আর খানা বস্তু কোথা থেকে নেব? এই কে থেকে তো নেবো না, তার আমি n মাইনাস কে থেকে নেব। তার মানে অঙ্কটা আমার দাঁড়িয়ে গেল n মাইনাস কে থেকে আর সংখ্যক বস্তু কত রকম ভাবে নেওয়া যায় না n মাইনাস কে পি আর। ঠিক, নেক্সট। আচ্ছা, ওই ধরনের একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে ওই লজিকের উপরে। 12টি বিভিন্ন বস্তু থেকে একযোগে 5টি করে নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাসে 2টি বস্তু কখনোই থাকবে না। 2টি বস্তু কখনোই থাকবে না n মাইনাস কে 12 মাইনাস 2 পি 5, তার মানে 10p5, 10p5, 10p5 ক্ষেত্রে আমরা ওই দুটো বস্তু কখনোই থাকবে না। নেক্সট, আচ্ছা আরেকটা লজিক, চলো। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বিভিন্ন বস্তু একযোগে দিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয়। n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয়, যেখানে k সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। k সংখ্যক বস্তু সর্বদাই থাকবে, আগের বার বলেছিলাম একবারও থাকবে না। আচ্ছা, n সংখ্যক বস্তু দিয়ে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা তো npr, জানোই। এইবার আমি যে r সংখ্যক বস্তু নেব, তার মধ্যে k সংখ্যক বস্তু সর্বদাই থাকবে, k সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। তাহলে r এর মধ্যে k সংখ্যক বস্তু, আর খানা বস্তু n খানা, আর খানা বস্তু আমি নেব, আর খানা শূন্যস্থান, তার মধ্যে কে খানা বস্তু আমি সর্বদাই নেব। তাহলে এই আর এর মধ্যে কে বস্তু থাকছে কত? আর পি কে, আর পি কে। আর সংখ্যক বস্তুর মধ্যে কে সংখ্যক বস্তু আর পি কে প্রকারে নেওয়া যেতে পারে। তাহলে কে খানা বস্তু যদি দিয়ে নাও, তাহলে পড়ে থাকবে কটা? n মাইনাস কে। মোট আটখানা বস্তু আমি নেব, তার মধ্যে অলরেডি এইভাবে আমি কে খানা বস্তু নিয়ে নিয়েছি, পড়ে থাকবে কটা? আর মাইনাস কে। তাহলে এখন অঙ্কটা কি দাঁড়াচ্ছে? এইটা বেছে নেওয়ার পরে, এই কে সংখ্যক বস্তু বেছে নেওয়ার পরে n মাইনাস কে সংখ্যক বস্তু থেকে আর মাইনাস কে সংখ্যক বস্তু বাঁচতে হবে। সেটা আমি বাঁচতে পারি কত রকম ভাবে, n মাইনাস কে পি আর মাইনাস কে। তাহলে আর পি কে ইন্টু এন মাইনাস কে ইন্টু পি, এন মাইনাস কে পি আর মাইনাস কে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এই ধরনের অঙ্ক যদি পাও, আর এইটা যদি তোমার মনে থাকে, লজিকটা যদি তোমার মনে থাকে, তাহলে 10 সেকেন্ডের অঙ্ক, 10 সেকেন্ডের অঙ্ক। না জানলে মানো তো मैं गंगा मां हूं, না মানো তো बहता पानी। নেক্সট, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে বিন্যাস সংখ্যা নির্ণয়, যেখানে কে সংখ্যক বস্তু সর্বদাই থাকবে, আর একটা হচ্ছে কখনোই থাকবে না। এখানে আগের বার আমরা আরখানা নিচ্ছিলাম না, এবার বলছে সবগুলো নিতে হবে। To find the number of permutation of n different things taken at it all at a time, all at a time, all at a time. এখানে ফ্যাক্টোরিয়াল আর হয়েছে, এটা ফ্যাক্টোরিয়াল এন হবে। আচ্ছা, এন খানা বস্তু থেকে আমি এন খানাই বস্তু নিতে পারি ফ্যাক্টোরিয়াল এন প্রকারে। তো এন খানা বস্তু থেকে সবগুলো নিয়ে বিন্যাস করতে পারি ফ্যাক্টোরিয়াল এন প্রকারে, ফ্যাক্টোরিয়াল এন প্রকারে। আচ্ছা, কে সংখ্যক বস্তু সর্বদাই থাকবে, কে সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। কে সংখ্যক বস্তু যদি সর্বদাই থাকে, এন এর মধ্যে থেকে কে সংখ্যক বস্তুকে তুমি
আচ্ছা, সর্বদা থাকলে আমরা কিভাবে করছিলাম মনে আছে তোমাদের? বক্স মেথড করছিলাম না? তাহলে আমি n সংখ্যক বস্তুর মধ্যে থেকে k সংখ্যক বস্তুকে আমি একটা বক্সের মধ্যে দিলাম। k সংখ্যক বস্তু এটাকে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম। মনে করো 10টা বস্তু, তার মধ্যে 3টেকে আমি বক্সে নিয়ে নিয়েছি। তাহলে কেসটা কি হয়? 10 - 3, আর যাকে নিয়েছি ও তো 1। তাহলে n - k + 1 হবে। n - k + 1 সংখ্যায় হবে না? সংখ্যায় n - k + 1 হবে তো? তাহলে n এইটাকে যদি আমি কি করি, বিন্যাস করি, এখানে n সংখ্যক বস্তুই আছে, কিন্তু এইটার মধ্যে কেখানা বস্তু আছে, তাই না? তাহলে এটাকে এই ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারি, n - k + 1 ফ্যাক্টোরিয়াল বিন্যাস করতে পারি। এইখানে এই যে n - k + 1 ফ্যাক্টোরিয়াল হলো, এর প্রত্যেক প্রকারে এই যে k সংখ্যক বস্তু আছে, এরা তো নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল k প্রকারে বিন্যস্ত হতে পারে। তাহলে ইন্টু ফ্যাক্টোরিয়াল k, তাহলে ফ্যাক্টোরিয়াল k ইন্টু n - k + 1 ফ্যাক্টোরিয়াল, এটাই হবে বিন্যাস সংখ্যা। এটা ভুল আছে। ফ্যাক্টোরিয়াল k ইন্টু n - k + 1 ফ্যাক্টোরিয়াল যখন সর্বদাই থাকবে, আর যদি কখনোই থাকবে না, সেটা কি করে হবে বলো দেখি? বলো, কে সংখ্যক বস্তু কখনোই থাকবে না, কি করে বার করব? আচ্ছা, কে সংখ্যক বস্তু কখনোই থাকবে না, কখনোই একত্রে থাকবে না। ওখানে সর্বদা একত্রে থাকে, এখানে সর্বদা কখনোই একত্রে থাকবে না। কে সংখ্যক বস্তু কখনোই একত্রে থাকবে না। এইখানে কে সংখ্যক বস্তু তো একত্রে ছিল, এখানে একটা একত্রে কথা বাদ গেছে, সর্বদাই একত্রে থাকবে না। তাহলে মোট n সংখ্যক বস্তুর যতগুলো বিন্যাস হয়, তার থেকে যদি আমি যতগুলো ক্ষেত্রে কে সংখ্যক বস্তু একত্রে থাকে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি আসবে? একসাথে থাকবে না। তাহলে মোট বিন্যাস হয় ফ্যাক্টোরিয়াল n মাইনাস যতগুলো ক্ষেত্রে কে একসাথে থাকে, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল k ইন্টু n - k + 1। একটু ভালো করে ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু ভালো করে তোমরা 2-4 বার। এরপরে এসো আর একটা অঙ্ক, আর একটা প্রবলেম। এটা হচ্ছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একত্রে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাস, যেখানে k সংখ্যক বিশেষ বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে থাকবে। বিন্যাস সংখ্যা হবে n - k p r - k। তার মানে k সংখ্যক বস্তু নির্দিষ্ট স্থানে আগে থাকবে। ধরো r সংখ্যক বস্তু নিচ্ছি, তারপরে r সংখ্যক বস্তুর মধ্যে মনে করো r সংখ্যক চেয়ার, এর মধ্যে কে সংখ্যক স্থানে, মনে করো এই কে সংখ্যক স্থান, এখানে নাম লেখা আছে, এখানে 1 2 3 সব নাম্বার বা নাম দেওয়া আছে। সেই চেয়ারে ওই কে সংখ্যক ব্যক্তি গিয়ে বসবে। তাহলে এই কে সংখ্যক ব্যক্তি এখানে বসতে পারে কত প্রকারে? 1 প্রকারে। কে সংখ্যক চেয়ার দখল হয়ে যাওয়ার পরে
কতগুলো চেয়ার থাকবে? আর মাইনাস কে চেয়ার থাকবে। কতজন ব্যক্তি থাকবে? এন জন ব্যক্তির মধ্যে কে জন ব্যক্তি তো বসে গেছে, এন মাইনাস কে। তাহলে এই এন মাইনাস কে সংখ্যক ব্যক্তির থেকে এতগুলো চেয়ারে বসানো যাবে এন মাইনাস কে পি আর মাইনাস কে প্রকারে। তাহলে কে সংখ্যক লোক যদি দেখো এই ধরনের প্রবলেম আবার পাবে একটু ঘুরিয়ে, নির্দিষ্ট চেয়ারে বসে যায় নির্দিষ্ট স্থানে, কে সংখ্যক বিশেষ বস্তু আগে থেকে নির্দিষ্ট স্থানে থাকবে। তাহলে এই স্থানগুলো ওই ব্যক্তিদের জন্য নাম লেখা আছে, অল্টারনেট হওয়ার জায়গা নেই। মানে এই ব্যক্তি এখানে, এই ব্যক্তি এখানে, এই ব্যক্তি এখানে, এই ব্যক্তি এখানে করে যে অল্টারনেট হয় সেটা হওয়ার জায়গা নেই। নির্দিষ্ট স্থানে কে সংখ্যক বস্তু লোক গিয়ে বসে গেল। কত রকম ভাবে বসতে পারবে? একরকম ভাবেই বসতে পারবে, নাম তো লেখাই আছে। তাহলে বাকি যে আর মাইনাস কে সংখ্যক স্থান রয়েছে, এটা বাকি এন মাইনাস কে দের মধ্যে থেকে এত রকম ভাবে বসতে পারবে। এই ধরনের প্রবলেম পেতে পারো পরীক্ষায়। নেক্সট, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একত্রে আর সংখ্যক বস্তু নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা নির্ণয়, যেখানে কে সংখ্যক বিশেষ বস্তু যে কোনো ক্রমে আগে থেকে নির্দিষ্ট স্থানে থাকবে। একই রকম ধরো আরখানা চেয়ার আছে, এর মধ্যে কে সংখ্যক চেয়ার রাখা আছে। এখানে কিন্তু ওই কে সংখ্যক ব্যক্তি যে কোনো ক্রমে বসতে পারে, যে কোনো ক্রমে বসতে পারে। আগেরটার থেকে পার্থক্য কি হলো? আগেরটায় চেয়ারগুলো নির্দিষ্ট করে দেওয়া ছিল, একরকম ভাবে বসতে পারত। এখন কে সংখ্যক ব্যক্তি ফ্যাক্টোরিয়াল কে প্রকারে বসতে পারবে, ফ্যাক্টোরিয়াল কে প্রকারে বসতে পারবে। তাহলে এইবার কে সংখ্যক ব্যক্তি তাদের মধ্যে ফ্যাক্টোরিয়াল কে প্রকারে বসে যাওয়ার পরে লোক থেকে গেল এন মাইনাস কে খানা, মোট লোক ছিল আবার এনটা, তার মধ্যে কে জন অলরেডি বসে গেছে, তাহলে এন মাইনাস কে। আর চেয়ার আছে আমার আর খানা, তার মধ্যে কে সংখ্যক চেয়ার দখল হয়ে গেছে, রইল বাকি আর মাইনাস কে চেয়ার। তাহলে ফ্যাক্টোরিয়াল কে ইন্টু এন মাইনাস কে পি আর মাইনাস কে। তোমরা কিন্তু বেশ কয়েকবার করে স্টাডি করবে এগুলো, তো নালে গুলিয়ে যাবে, নালে গুলিয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে কি আছে না, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয়, যেখানে কে সংখ্যক বস্তু সর্বদাই থাকবে, কে সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। কিরকম ভাবে থাকবে? কে সংখ্যক বস্তু কিরকম ভাবে থাকবে? কে সংখ্যক বস্তু, নির্দিষ্ট বস্তু সর্বদাই একসাথে নির্দিষ্ট ক্রমে থাকবে, তা হলো আর মাইনাস কে প্লাস ওয়ান। এটা ফ্যাক্টোরিয়াল হবে না, ভুল আছে, হবে না, থাকবে। ব্যাপারটা কিরকম? তোমরা অনেক বড় বড় প্রোগ্রাম দেখেছো হয়তো টিভিতে, যেখানে দেখবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, এরা সবাই আছে। এইসব অনুষ্ঠানে একটা ক্রম ঠিক করে দেওয়া থাকে। প্রথমে রাষ্ট্রপতি বসবে, তারপরে প্রধানমন্ত্রী বসবে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বসবে, তারপরে অর্থমন্ত্রী বসবে। এরকম কে সংখ্যক মানুষ, তাদের জন্য কিন্তু একটা ক্রম ঠিক করে দেওয়া হয়েছে। এইখানে সিট আছে আরখানা, আর সংখ্যক সিট আছে, কিন্তু এরা যেখানেই বসুক এই ক্রমটায় বসবে। তো মনে করি রাষ্ট্রপতি প্রথম চেয়ারটায় বসেছে, তারপরে এ বসেছে, এ বসেছে, এ বসেছে, এরকম কে সংখ্যক লোক বসে গেছে। তারা বসে যাওয়ার পরে কতগুলো চেয়ার ফাঁকা থাকছে? আর মাইনাস কে সংখ্যক চেয়ার ফাঁকা থাকছে। তার মানে এই চারজন প্রথম চেয়ার থেকে শুরু না করে দ্বিতীয় চেয়ার থেকে শুরু করতো, বা তৃতীয় চেয়ার থেকে সরে বসতো, তাহলে এই চারজন বা এই কে জন আর মাইনাস কে প্রকারে বিভিন্ন ভাবে সরে বসতে পারে। তাহলে এই কে জন আর চেয়ারে আর মাইনাস কে প্লাস ওয়ান প্রকারে
বসে যেতে পারে, আর মাইনাস কে প্লাস সমান প্রকারে বসে যেতে পারে। দেখো বুঝতে পারছো, এখানে 4 দেখিয়েছি, এটা কে মনে করো। এই কে সংখ্যক ব্যক্তি এই আরখানা চেয়ারে এইরকম ক্রম মেনটেন করে 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 আর মাইনাস কে প্লাস ওয়ান প্রকারে বসে যেতে পারে। বসে যাওয়ার পরে তাহলে যেখানেই বসুক এদিক ওদিক বিলিয়ে আর মাইনাস কে চেয়ার ফাঁকা থাকবে। আর এন জন লোক মোট, তাদের মধ্যে কে জন চলে গেছে, তাহলে এন মাইনাস কে জন লোকের থেকে আর মাইনাস কে প্রকারে এরা বিন্যস্ত হতে পারে। তাহলে এটাই হলো বিটার সংখ্যা। তোমরা এই শর্তারোপিত বিন্যাস আমি অনেকগুলো শেখালাম, প্রায় 6-7টা। এই শর্তারোপিত বিন্যাসের মধ্যে প্রচুর প্রবলেম লুকিয়ে আছে। তোমরা ভালো করে আগে এই 6টা শর্তারোপিত বিন্যাসকে ভালো করে দেখো, তারপরে লজিকগুলো আমি বললাম সেই লজিকটাকে তুমি চর্চা করো, চর্চা করে বোঝো, চেষ্টা করবে অঙ্কের প্রবলেম ধরে লজিক দিয়েই এই জায়গায় পৌঁছানোর। আবার কেউ যদি সূত্রটাকে মনে রেখে ডাইরেক্ট অঙ্কটাকে এর মধ্যে পুট করতে পারো, ভালো, তাদের সময় অনেকটা বাঁচবে, অনেক তাড়াতাড়ি করে নেওয়া যাবে। কিন্তু বেস্ট হচ্ছে যে লজিক দিয়েই করা, তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, নাহলে গুলিয়ে যেতে পারে। তোমরা দেখতে পাচ্ছ তো কোথায় একই ক্রমে, কোথায় একত্রে, বিভিন্ন রকমের প্রবলেম থাকছে। যাই হোক, তোমাদের পারমুটেশন সংক্রান্ত প্রায় সমস্ত আলোচনা আমি করে দিয়েছি। এখন যেটা বাকি আছে সেটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সার্কুলার পারমুটেশন। সার্কুলার পারমুটেশন এটাকে আমি শেখাবো, দেখে সুযোগ করে যে কোনো একটা জায়গায় শিখিয়ে দেবো সার্কুলার পারমুটেশনটা। তো এখানে আজকে এই পরিসরে আর সম্ভব হচ্ছে না, অনেক লম্বা হয়ে গেছে ক্লাস। তো পরবর্তী ক্লাসে টোটাল যতটা পড়া হয়েছে তোমরা সবটা স্টাডি করে বসো। আমি তার উপরে কিছু কিছু খুবই ভালো অঙ্ক, যেগুলো বোর্ডের পরীক্ষাতে, জয়েন্ট এন্ট্রান্সে, আইআইটি পরীক্ষাতে বা বিভিন্ন কলেজের পরীক্ষাতে, বিভিন্ন এন্ট্রান্স টেস্টে এই অঙ্কগুলো আসতে পারে। সুতরাং সেইগুলোকে খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। তার মধ্যে কিছু জটিল অঙ্ক থাকবে, কিছু সাধারণ অঙ্ক থাকবে, মানে এই কনসেপশনের উপরে যত অঙ্ক আছে 4th পার্টে আমি করিয়ে দেবো। তোমরা প্রস্তুত থাকো। ওকে, আজকে এই পর্যন্তই শেষ। গুড বাই, গুড বাই। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ফাঁকি দেবে না, ধৈর্য হারাবে না, ভালো করে শেখো, উন্নতি করো। এই বলে আজকে বক্তব্য শেষ।